সুপ্রিয় দর্শক শ্রোতা, নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া কমিউনিকেশন এবং জার্নালিজম প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডক্টর এস এম রিজওয়ানুল আলম, সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমসিজে প্রোগ্রামের পডকাস্ট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আমরা এক বিশেষ অতিথির সামনে আপনাদেরকে উপস্থাপন করব এবং এই বিশেষ অতিথির প্রোফাইলটা বলবো যে বাংলাদেশের যে কয়েকজন খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন তার মধ্যে অন্যতম জনাব কামাল আহমেদ। বর্তমান সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের যে কমিশনটি গঠিত হয়েছিল এবং যার রিপোর্টটি ইতিমধ্যে অলরেডি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, তার প্রধান হিসেবে উনি কাজ করেছেন। উনি দীর্ঘদিন বিবিসি বাংলা সার্ভিসে কাজ করেছেন এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেরও উনি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক ছিলেন। এছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর উনি পরামর্শক হিসেবে কাজ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পতে উনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন এবং সবকিছু মিলিয়ে আজকে আমরা ওনার সামনে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসলে আসা। প্রথমত হলো যে আগামী ৩রা মে জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে এবং এই দিবসকে সামনে রেখে আপনার গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন প্লাস জাতিসংঘের যে দিবসটি, সেই দিবসটিকে যে কিছু প্রতিপাদ্য রয়েছে যে গণমাধ্যম এবং আমাদের যে সাংবাদিকতা, তার সাথে বর্তমানে যে নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার প্রভাবটা আসলে কিভাবে পড়ছে সে বিষয়ে আমরা কিছু কথা বলবো আপনার সাথে এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের আপনাদেরকেও বা সাংবাদিকতা প্রোগ্রামের আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আমরা যদি দিবসটা দিয়ে শুরু করতে চাই, যে একটা বড় একটা টাইটেল রয়েছে, সেটা হলো যে রিপোর্টিং ইন দি ব্রেভ নিউ ওয়ার্ল্ড, দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন প্রেস ফ্রিডম অ্যান্ড দ্য মিডিয়া। জাতিসংঘ পক্ষ থেকে 1993 সাল থেকে দিবসটি উদযাপন করা হচ্ছে। এটাকে বলা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সার্বিকভাবে যে আন্তর্জাতিক যে পরিমাপ সূচকগুলো রয়েছে তার আলোকে এবং আপনার যে অভিজ্ঞতা এই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো, তার আলোকে আপনি বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে গেলে আমাকে আসলে আগে সামগ্রিকভাবে বিশ্বের সামগ্রিক পরিস্থিতিটার কথা বিবেচনায় আনতে হবে। আমার মনে হয় না যে বাংলাদেশকে আমরা বিচ্ছিন্নভাবে আলাপ করতে পারবো, মূল্যায়ন করতে পারবো, কারণ সামগ্রিকভাবে বিশ্ব এখন একেবারে চরমভাবে একটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের কথা যদি চিন্তা করেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে 100 দিন অতিক্রান্ত হয়নি, কিন্তু এই 100 দিনে তিনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন তা আমি তো বলবো গত 4-5 দশকে সাংবাদিকতার ক্ষেত্রে এত বড় আঘাত হিসাবে আর কখনো আসেনি। তিনি তার প্রথম দফায় ক্ষমতায় আসার সময় সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু হিসাবে, এনিমি অফ দ্য পিপল হিসাবে অভিহিত করেছিলেন। কিন্তু তখনও এত রিগ্রেসিভ, নিবর্তনমূলক বা নিপীড়নমূলক পদক্ষেপ তিনি নিতে পারেননি, কিন্তু এবারে নিয়েছেন। এবারে তিনি ভয়েস অফ আমেরিকা বন্ধ করে দিয়েছেন, ন্যাশনাল পাবলিক রেডিও NPR বন্ধ করে দিয়েছেন, হোয়াইট হাউস থেকে অ্যাসোসিয়েটেড প্রেসের সংবাদদাতাকে বহিষ্কার করেছেন, তাদের অ্যাক্সেস পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন, বন্ধ করে দিয়েছেন এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলোর জন্য হোয়াইট হাউসে প্রবেশাধিকার সীমিত করেছেন, যেমন তেমনি আবার যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন আছে, ফ্রিঞ্জ মিডিয়া, ডানপন্থী চরম ডানপন্থা দ্বারা প্রভাবিত, ভুয়া তথ্য প্রকাশের জন্য, প্রচারের জন্য নিন্দিত এমন প্রতিষ্ঠানকেও তিনি তাদের জন্য দ্বার খুলে দিয়েছেন হোয়াইট হাউসে। ফলে এই পরিস্থিতিটা একটা ভয়াবহ ঘোলাটে পরিস্থিতি, বৈশ্বিক প্রেক্ষাপটে মানে ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। এইরকম একটা বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের মতো দেশে, যে দেশে আপনি 5 দশকের বেশি সময় ধরে সংবাদপত্রে কখনো স্বাধীনতা দেখেননি, সেখানে আপনি স্বাধীনতা প্রতিষ্ঠা করবেন
এটা বিরাট চ্যালেঞ্জ। এই বিরাট চ্যালেঞ্জের নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। সুতরাং ওই যে ইউনেস্কোর যে বক্তব্য যে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, আসলে ব্রেভ, আমরা কতটা ব্রেভ হতে পারবো আমার সংশয় আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমি আপনাদের প্রতিবেদনও, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনও বেশ কয়েকটি মানে বলবো যে উল্লেখযোগ্য কতগুলো আপনাদের সুপারিশের বাইরেও কতগুলো যে পর্যবেক্ষণ দিয়েছেন যে বাংলাদেশের গণমাধ্যমের অতি রাজনৈতিকরণের একটা ব্যাপার ছিল এবং এখনও আছে, মালিকানা থেকে শুরু করে। সবচেয়ে বড় যেটা হলো যে সুশাসনের সংকটটা কিন্তু অভ্যন্তরীণভাবে কিন্তু গণমাধ্যমের মধ্যে রয়েছে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সাংবাদিকতার মান কিংবা গণমাধ্যমের যে পথ চলা এখন সামনে যেভাবে আসছে এবং যে বলবো যে আস্থার জায়গাটা, যে ঘাটতিটা তৈরি হয়েছে, এটাকে আসলে কি করে পূরণ করা যাবে? আস্থার যে ঘাটতি তৈরি হয়েছে গণমাধ্যমের জন্য, সেটা পূরণ করার অন্য কোনো বিকল্প নেই। আপনাকে বস্তুনিষ্ঠ খবর দিতে হবে, আপনাকে নিরপেক্ষ হতে হবে, পক্ষপাত করলে হবে না। আপনি পক্ষপাত করে কোনো খবর সেন্সর করবেন, প্রকাশ করবেন না, আর কোনো কিছু অতিরঞ্জন করবেন আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তাহলে সেটা বিশ্বাসযোগ্যতা আপনি কোনোদিনই অর্জন করতে পারবেন না। আর এই যে পক্ষপাত কিংবা অন্যকে ঘায়েল করার চেষ্টা, সেই চেষ্টায় গণমাধ্যমকে ব্যবহার করা, সেটা তখনই বন্ধ হবে যখন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে। তার আগ পর্যন্ত এটা হবে না। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না কেন? আমরা আমাদের অনুসন্ধানে দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমের বাস্তবতা পর্যালোচনা করে দেখেছি যে মূল সমস্যা কিন্তু আর্থিক নিরাপত্তাহীনতার সমস্যা। যারা সাংবাদিকতা পেশায় আছেন তাদের আর্থিক নিরাপত্তাহীনতার বিষয়টি প্রকট। জি, অনেকেরই, অধিকাংশেরই। আমি বলবো যে 90% সাংবাদিকের আর্থিক নিরাপত্তা নেই। তিনি বাসায় ফিরে তার বাসায় থাকতে পারবেন কিনা, না ভাড়াটে নোটিশ দিয়ে বাড়িওয়ালা উঠিয়ে দেবে, সেই একটা অনিশ্চয়তা তার থাকে, কারণ ভাড়া বাকি পড়েছে। তার বাজার করার অর্থ আছে কিনা, এবং সঠিক সময় বেতনও হয় না। সঠিক সময় বেতন হয় না। এই যে আর্থিক নিরাপত্তাহীনতা, এটার কারণে অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে সাংবাদিকরা আপোষ করে ফেলছেন, আপোষ করছেন অন্যায়ের কাছে, আপোষ করছেন ক্ষমতাধরদের সাথে। সেই ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা এবং একই সাথে রাষ্ট্রীয় ক্ষমতা বা অন্য ধরনের ক্ষমতা। এই আপোষহীনতা তো আপনার এই আপোষকামিতা আপনার সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করছে। এ তো গেল ব্যক্তি পর্যায়ে সাংবাদিকদের। প্রতিষ্ঠান পর্যায়ে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো, তাদের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। গণমাধ্যমগুলোর এখন কোনো টেকসই ব্যবসায়িক মডেল নেই। ঠিক বলেছেন। সেখানে বিনিয়োগ হয়েছে, নানা কারণে সে বিনিয়োগ এসছে। কোনোটা এসছে রাজনৈতিক স্বার্থ থেকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মতামত, সেটা প্রচারের উদ্দেশ্য নিয়ে। কোনোটা বিনিয়োগ হয়েছে কর্পোরেট স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, সেটাকে প্রমোট করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে একেবারেই ব্যক্তিগত গুণগান, ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি বাড়ানো, সেটা একটা উদ্দেশ্য। অর্থাৎ গণমাধ্যমের যে একটা প্রভাবক ক্ষমতা আছে সমাজ এবং রাষ্ট্রের উপরে, সেই গণমাধ্যমের প্রভাবক ক্ষমতাকে ব্যক্তি, গোষ্ঠী, অর্থনৈতিক বা ব্যবসায়িক এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে অসংখ্য গণমাধ্যম গড়ে উঠেছে। ফলে এখানে কোনো সুস্থ প্রতিযোগিতা নেই, এখানে কোনো স্বচ্ছতা নেই, ন্যায্যতা নেই এবং প্রতিযোগিতা হচ্ছে না। ফলে ওই সংবাদ মাধ্যমের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম, সেটা কিন্তু হচ্ছে না, অনুপস্থিত। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে একটা এমন মডেল দরকার হবে, যে মডেলে আপনার সাংবাদিকরাও স্বাধীনভাবে কাজ করতে পারবেন, গণমাধ্যম প্রতিষ্ঠানও স্বাধীনভাবে তার সম্পাদকীয় সিদ্ধান্ত নিতে পারবে। অনেক ধন্যবাদ। আমরা আজকের যে মূল প্রতিপাদ্য, যে
সাংবাদিকতা এবং এআই এবং তাকে নিয়ে যে ভবিষ্যতের কথা বলা হচ্ছে এবং ব্রেভ নিউ ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে ইউনেস্কোর পক্ষ থেকে, সেটাকে সামনে রেখে যদি আমরা বাংলাদেশের বাস্তবতার দিকে আসি, আমাদের সংবাদপত্রের পাঠকের সংখ্যা কমে আসছে। দুই হচ্ছে যে আমাদের রেডিও এখন বলতে গেলে প্রায় তলানিতে, কেউ রেডিও এখন আর শুনছেন না। সেই সাথে যুক্ত হয়েছে আর একটা দৌরাত্ম্য, সেটি হলো যে আমাদের ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং মিসইনফরমেশনের ছড়াছড়ি যেটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এবং এটার থেকে বোধহয় কোনো পৃথিবীর কোনো সরকারই বোধহয় এবং কোনো প্রতিষ্ঠানও বোধহয় আসলে মুক্ত হতে পারছে না। এই পটভূমিতে দাঁড়িয়ে, এবং এটার সঙ্গে আমি একটু জুড়ে দেব এই ব্যাপারটায়, যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া ক্ষেত্রে যখন এটা হয়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী, তাদের বিষয়গুলো আসলে তো হারিয়ে যাওয়ার পথেই চলে যাবে। তাহলে এখনো যতটুকু পাওয়া যাচ্ছে সেটুকু হয়তো পরবর্তীতে আর থাকবে না, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই দূরত্বটা চলে আসে। তাহলে সেটাকে আমরা কি করে মোকাবেলা করব? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুটো দিক আছে। একটা হলো যে যারা এই ক্ষমতার অপব্যবহার করছে, গণমাধ্যমের ক্ষমতার অপব্যবহার করছে, তারা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করবে তখন ঝুঁকিটা বাড়বে। আবার যারা সৃজনশীল ভাবে সৃজনশীলতাকে সমৃদ্ধ করার জন্যে, সংবাদ মাধ্যমের ভালো কাজ করার জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করবে, তারা তো সমৃদ্ধ অবশ্যই কন্টেন্ট তৈরি করতে পারবে, তাদের সুযোগও তৈরি আধেয় তৈরি হবে এবং ভালো আধেয় তৈরি হবে। ধরেন একই ঘটনার ছবি আপনি কত রকম ভাবে পেতে পারেন। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি সেখানে ব্যবহার করেন এবং সফলভাবে ব্যবহার করতে পারেন, তাহলে তো আপনার আধেয়র গুণগত মান উন্নত করার সুযোগ থাকবে। কিন্তু আমি সেটা করব কিনা, সেটা একটা প্রশ্ন। এর সাথে আরো অনেক বিষয় আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য মানুষ হয়তো কিছু চাকরি হারাবে, হ্যাঁ, বেকারত্ব নতুন তৈরি করে হবে। কন্টেন্ট ক্রিয়েশনেরও তো সুযোগ তৈরি হবে। কারণ হ্যাঁ, একটা কন্টেন্ট তৈরি করতে যদি 5 জন লোক লাগে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে হয়তো একজনে সেটা করবেন সেটা কি মানবিক? এবং আরো অনেক কম সময়ের মধ্যে করবেন। মানবিক আপিলটা থাকবে, টাচটা? এটা থাকবে কি থাকবে না সেটা এখনো স্পষ্ট করে বলার সময় আসেনি। আচ্ছা, এখনো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেই প্রতিবেদন তৈরি করছে আপনি পড়ে বুঝতে পারবেন না যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি করা, যতক্ষণ পর্যন্ত তার সম্পাদক ঘোষণা না দিচ্ছেন যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেখা প্রতিবেদন, ততক্ষণ পর্যন্ত বোঝার কোনো উপায় নেই। একজন রিপোর্টার যেভাবে মানবিক স্টোরি করে, আচ্ছা, ঠিক সেভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও মানবিক স্টোরি করছে, কারণ তাকে ওইভাবে ট্রেন করা হয়েছে, আচ্ছা, আচ্ছা, সফটওয়্যারটাকে ওইভাবে ট্রেন করা হয়েছে। রাইট। তো এই সমস্যাটা কতটা গভীর হবে, কতটা গুরুতর হবে, এটা এখনো বলার সময় আসেনি। তবে এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে। এবং সেই নিজেদের প্রস্তুতি কি? নিজেদের প্রস্তুতি হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করা, সেই সক্ষমতাটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে আপনি আপনার শ্রেষ্ঠত্বটা বজায় রাখতে পারেন, মানুষের শ্রেষ্ঠত্বটা বজায় রাখতে পারেন। আপনি একটা অনুবাদ করতে দেন ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করেন, দেখবেন তার এক ধরনের অনুবাদ, আর আপনি নিজে অনুবাদ করলে সেটা আর এক ধরনের অনুবাদ। তো এখন এই দুইয়ের মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। সেই পার্থক্য আপনার পাঠকরা বুঝতে পারবে কিনা। যদি পাঠকরা বুঝতে পারে আপনি সফল, আপনারটা গ্রহণ করবে। কিন্তু যদি বুঝতে না পারে তাহলে আপনি ব্যর্থ হবেন। সুতরাং সেই সক্ষমতা অর্জন করার প্রশ্নটা তো আছে। আমাদের সারা বিশ্বের যে এখন যে সার্বিক যে পরিস্থিতি, বিশেষ করে জিওপলিটিক্যাল ক্ষেত্রে এবং স্ট্র্যাটেজিক ইস্যুগুলো নিয়ে গণমাধ্যম, মূলধারা গণমাধ্যম সারা পৃথিবীতে একই সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে মিলিটারি কেন্দ্রিক যেসব কথাবার্তা কিংবা যেগুলো ছাপানো হচ্ছে কিংবা বলা হচ্ছে, সেগুলোর মধ্যে কিন্তু পেশাগত মানে দক্ষতার ঘাটতি দেখা যাচ্ছে। তো এই পটভূমিতে দাঁড়িয়ে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটও যেহেতু এখন এই মুহূর্তে পাকিস্তান ভারতের মধ্যে একটা যুদ্ধ ভাব একটা উপনীত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার জন্য এটি একটা অশনি সংকেতও বটে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের নানা রকম বিশ্লেষণমূলক বলা হচ্ছে, যেটার মধ্যে সত্যতা এবং মিথ্যা ব্যাপারগুলো নিয়ে আমাদের জনগণও বিভ্রান্ত এবং যারা দর্শক তারাও বিভ্রান্ত। এই পটভূমিতে দাঁড়িয়ে আপনি কি বলবেন যে আমাদের সাংবাদিকদের ক্ষেত্রে
বিশেষ করে সামরিক বাহিনী সংশ্লিষ্ট কিংবা প্রতিরক্ষা বিষয়ক সংশ্লিষ্ট কোনো কিছু রিপোর্টিং করার ক্ষেত্রে একটা বিশেষায়িত কোনো কোর্স কিংবা এই ধরনের কোনো কিছু কি থাকা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই প্রশিক্ষণ তো থাকাই উচিত। প্রশিক্ষণ ছাড়া সাংবাদিকতায় আসলে দায়িত্বশীল সাংবাদিকতা হবে না অনেক ক্ষেত্রেই। কিন্তু একই সাথে এই কথাটাও বলা দরকার যে সাংবাদিকতার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আপনি বস্তুনিষ্ঠ হচ্ছেন কিনা, সঠিক তথ্যটা দিচ্ছেন কিনা। সঠিক তথ্য না দিলে সেটা অন্যায় হবে। আপনার একটা হলো যে নৈতিক দিক থেকে সাংবাদিক হিসাবে আপনি ব্যর্থ হচ্ছেন, আপনি ফেইল করছেন। আবার আরেক দিক থেকে যেটা সমস্যা হবে সেটা হলো আপনার পাঠক শ্রোতার কাছেও বিশ্বাসযোগ্যতা ক্রমশই নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে। বিপরীতে আপনি যদি বলেন যে প্রতিরক্ষা বাহিনী কিংবা সরকার, তাদেরও উচিত হবে সবকিছু খোলাসা করে বলা। কোনো কিছু যদি গোপন করতে চান, কোনো কিছু যদি আড়াল করতে চান, তখনই কিন্তু সমস্যাটা দেখা দেয়। সানশাইন ইজ দ্য বেস্ট ডিসইনফেক্টেন্ট Right. বলা হয়, তাই না? আপনি সবকিছু প্রকাশ্য খোলামেলা রাখেন, স্বচ্ছতা রাখেন। স্বচ্ছতা রাখলে মানুষ কিন্তু সহজেই বুঝতে পারে যে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এটা প্রমাণ করা খুব কঠিন জিনিস না। কদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া না, মূলধারার সংবাদ মাধ্যমের দু একটিতে খবর দেওয়া হলো বাংলাদেশের সামরিক বাহিনী অভ্যুত্থান করছে। সেটা তো বস্তুনিষ্ঠ ছিল না। জি। বাংলাদেশের সেনাবাহিনী সেটা কাউন্টার করেছে। বাংলাদেশের সংবাদপত্র সেনাবাহিনীর মুভমেন্ট সম্পর্কে জেনেছে, তারা অস্বাভাবিক কোনো কিছু দেখেনি। সুতরাং সেখানে অস্বাভাবিক কোনো আলাপ আলোচনাও হয়নি, কোনো স্পেকুলেশন, গুজব, জল্পনা, কল্পনার ফানুস এগুলো ওড়ানো হয়নি। ফলে সত্য মিথ্যার তফাৎটা বোঝা গেছে। জি। এ কারণেই সোশ্যাল মিডিয়ার একটা ঝুঁকি তো আছেই, কিন্তু মূলধারাতেও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা অনেকেই করে। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যেন এগুলো না করে সেটা আমাদের দেখতে হবে, এবং সেটা দেখার জন্যই কিন্তু সেলফ রেগুলেশনের দিকে আমরা জোর দিচ্ছি। আমরা বলেছি যে সেলফ রেগুলেশনটা এটা করা দরকার। এখনো কোনো কার্যকর মেকানিজম নেই দেশে, সেটা গড়ে তোলার জন্য আমরা সুপারিশ করেছি। একই সাথে জনগণকে বোধহয় ক্ষমতায়িত করার প্রয়োজন আছে মিডিয়া লিটারেসি বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ। অবশ্যই অবশ্যই মিডিয়া লিটারেসি হবে না, মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে যে কোনটা খবর, কোনটা মতামত, কোনটা সত্য নয়, কোনটা সত্য। তারপরেও আরো আছে ট্রুথ এবং ফ্যাক্ট, এই দুইয়ের মধ্যেও তো তফাৎ আছে। এই তফাৎটাও তো বোঝাতে হবে। মানে সাংবাদিকতা আর ইউটিউবিং যে এক জিনিস না। হ্যাঁ। সুতরাং এগুলো নিয়ে অবশ্যই জাতীয়ভাবে সরকারের যেমন উচিত মিডিয়া লিটারেসির সুনির্দিষ্ট কিছু প্রোগ্রাম নেওয়া, ঠিক একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব আছে যে তারা যাতে তাদের পাঠক, দর্শক, গ্রাহক, শ্রোতা এদেরকে মিডিয়ার ভূমিকা সম্পর্কে সচেতন করে তোলে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এনএসইউর যারা এমসিজে স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? মানে তারা কিভাবে আরো সাংবাদিকতায় আসতে উৎসাহী হবে এবং কিভাবে তারা দেশে মানে ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে? কারণ অনেকেই একটা মানে যেটা আপনি নিজেই বলেছেন যে মানে সাংবাদিকদের বেতনের ব্যাপারে একটা অনিশ্চয়তা আছে। তারপরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার মধ্যে এটা একটা। প্লাস হচ্ছে যে মানে কর্মপরিবেশ সার্বিকভাবে কিন্তু এরা তো সাংবাদিকতা করার জন্যই এসছে বা আমরা চেষ্টা করছি ফ্যাকাল্টি হিসেবে আমরা দেশ বিদেশে বিভিন্ন রকম। আপনি একজন বরেণ্য সাংবাদিক হিসেবে আপনি আসলে আমাদের ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ? ছাত্রদের জন্য বলার মতন কিছু আমি নই, কিন্তু তারপরেও আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হলো আমরা যখন সাংবাদিকতায় এসেছি তখন আমরা ওই কথা শুনতাম যে সাংবাদিকতা কিন্তু শুধু একটা পেশা না, সাংবাদিকতা একটা নেশাও। আবার এটাও বলা হতো যে সাংবাদিকতা শুধুমাত্র বেতন ভাতার জন্য নয়, অর্থাৎ চাকরি নয়, সাংবাদিকতার প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা অঙ্গীকার, একটা প্যাশন, প্রতিশ্রুতি দরকার মিশন হয়। ড্রিভেন আর কি বলে। হ্যাঁ। তো সেই কারণেই যারা সাংবাদিকতা পেশায় আসতে চান তাদেরকে ভাবতে হবে যে আমার হয়তো সচ্ছলতা জীবনে কখনোই অর্জিত হবে না, যদিও আমরা বলছি যে সচ্ছলতা দরকার, কিন্তু তারপরেও সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করলে
ওই মানসিকতাটুকু থাকতে হবে যে আমি দেশের জন্য করছি, আমি জনগণের জন্য করছি, জনসাধারণের জন্য করছি, বৃহত্তর সমাজের জন্য করছি। আমার কমিটমেন্টটা সত্য প্রতিষ্ঠার জন্যে, সত্য তথ্য প্রকাশের জন্যে এবং বৃহত্তর কল্যাণের জন্যে। সেটা করতে গেলে ওই যে একটা মানে স্যাক্রিফাইসের, আত্মত্যাগের যে একটা মনোভাব থাকা দরকার, সেটা থাকতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে জনাব কামাল আহমেদ, আমাদের নর্থ সাউথের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে পডকাস্টটি আপনারা দেখলেন এবং এটার ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন। এবং আমরা আসলে আপনাদেরকে এইটুকুই ধারণা দিতে চেয়েছি জনাব কামাল আহমেদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে মিলিয়ে যে আমরা যে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডেটাকে যারা আমরা উদযাপন করছি ৩রা মে, সেটি শুধুমাত্র দিবস উদযাপনের জন্য না, এটা আসলে দিবসটাকে সামনে রেখে সেই বাণীটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে সাংবাদিকতার মতো মহান ব্রত পেশা কিন্তু খুব কমই আছে, খুবই ঝুঁকিপূর্ণ পেশা অবশ্যই। এবং ডক্টর আমাদের কামাল আহমেদ যেভাবে বললেন সেই অর্থে যদি আমি দেখি, আপনি যদি জনগণের জন্য মানে জনগণকে যদি সত্যিকার অর্থে যদি কোনো কিছু কল্যাণমূলক কোনো কিছু দিতে চান, আপনার লেখনী আপনার রিপোর্টিংয়ের কারণে যদি সরকারের কোনো পলিসি পরিবর্তন হয়, কোনো আইনের পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের ফল ধরে যদি জনগণ উপকৃত হয়, এর চেয়ে বড় তৃপ্তিদায়ক এবং কোনো শান্তিকর ঘটনা কোথায় আর নেই। সো আপনারা যারা সাংবাদিকতা শিক্ষা অথবা গণযোগাযোগ কিংবা আপনারা মিডিয়ার স্টাডিজের ব্যাপারে যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা করে আজকে আমাদের এই পডকাস্টটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।